সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, আমরা আজকে এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যেটি শুধু বাংলাদেশের সমস্যা নয়, সারা পৃথিবী এই সমস্যায় আক্রান্ত, জর্জরিত। সেটির নাম হচ্ছে অটিজম। আমরা আজকে আলোচনার বিষয়বস্তু নির্ধারণ করেছি অটিজম আক্রান্ত শিশুর জন্য করণীয়, এবং অতিথি হিসেবে আমাদের সাথে এমন একজন চিকিৎসক রয়েছেন যিনি দীর্ঘ 2 যুগ যাবৎ অটিজম আক্রান্ত শিশুদের নিয়ে কাজ করছেন। শুধু তাই নয়, বাংলাদেশে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনে একটি পূর্ণাঙ্গ ইনস্টিটিউট, যেটার নাম হচ্ছে ইনস্টিটিউট অফ পিডিয়াট্রিক নিউরোলজি অ্যান্ড অটিজম, তিনি সেখানে এখন কনসালটেন্ট বা বিশেষজ্ঞ হিসেবে কর্মরত রয়েছেন। সুপ্রিয় দর্শক, আমি আপনাদের সাথে পরিচয় করে দিচ্ছি ডক্টর নাহিদ নবী। আপনাকে সুস্বাগতম। এবং এক্ষেত্রে বলে রাখা ভালো, বন্ধু মহরে তিনি লেনা নামে পরিচিত। তো কেমন আছেন আপনি? জি, ভালো আছি। আপনি কেমন আছেন? ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমাদের এই আলোচনায় আপনারাও কিন্তু যুক্ত হতে পারেন পর্দায় দেখানো নম্বরে ফোন করে, অথবা নেক্সাস টেলিভিশন হেলথের ফেসবুক পেজে গিয়ে, অথবা জুম আইডিতে গিয়ে আপনারাও প্রশ্ন করতে পারেন অথবা সমস্যা তুলে ধরতে পারেন। কারণ আমরা জানি যে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর সংখ্যা দিনে দিনে বাড়ছে, অথবা তারা শনাক্ত হচ্ছে বেশি। তো সেই বিষয়ে কিন্তু আপনারা ফোন করতে পারেন। আমাদের অতিথি তার দীর্ঘদিনের কর্মজীবনের এবং শিক্ষাগত জীবনের অভিজ্ঞতার আলোকে আপনাদের প্রশ্নের জবাব দেবেন, সানন্দে জবাব দেবেন, সমস্যা সমাধানের পথ দেখাবেন। ডক্টর নাহিদ নবী, আমরা শুরু করি আপনার পড়াশোনা নিয়ে। আপনি আপনার প্রথম পড়াশোনাটা কোন মেডিকেল কলেজে শুরু করলেন? আমি ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে আমি গ্র্যাজুয়েশন সম্পন্ন করি, এমবিবিএসটা পাস করি। তারপরে আমি শিশু স্বাস্থ্যের উপর ডিপ্লোমা, তারপরে এফসিপিএস ইন জেনারেল পেডিয়াট্রিক্স পাস করি। আচ্ছা, এরপরে কোথায় কাজ করলেন আপনি? আমার প্রথম ট্রেনিং ছিল বাংলাদেশ, আগে ছিল ঢাকা শিশু হাসপাতাল, ওটা এখন বর্তমানে বাংলাদেশ শিশু হাসপাতাল নামে পরিচিত। সেখানে আমি 1 বছর অনারারি করি, তারপর ওখানেই আমি ডিপ্লোমাটা শেষ করি। তারপরে আমি 1999 সালে বারডেমে জয়েন করি, বারডেমের শিশু বিভাগে। সেখানে আমি দীর্ঘ 10 বছর ছিলাম। তো ওখানেই আমি চাইল্ড ডেভেলপমেন্ট বা শিশু বিকাশ যে কেন্দ্র ছিল সেখানে আমি কাজ করতাম। আচ্ছা, সেখানে শিশু বিকাশ মানে যে অটিজমে আক্রান্ত শিশুদের তো নিয়ে আসে সেখানে? সেই সময় অটিজম ছিল না, অত বেশি ছিল না। যেহেতু বারডেম হচ্ছে গিয়ে একটা এনআইসিইউ চালাতো, মানে নিউবর্নদের আইসিইউ ছিল, নবজাতক আইসিইউ ছিল। তো ওই বাচ্চাগুলো যখন বড় হওয়া শুরু করে তখন তাদের গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট ঠিক মতো হচ্ছে কিনা সেইটাকে ফোকাস করেই শিশু বিকাশ কেন্দ্রটা তৈরি করা হয়। এবং আমার ওই সময় আমি অটিজম দেখেছি বলে আমার মনেও পড়ে না। সেই জন্য পরে আমি বাংলাদেশ প্রতিবন্ধী ফাউন্ডেশনে 1 বছর কাজ করি, প্রফেসর নাইলা জামান খানের তৈরি করা। তো সেখানেই আমি প্রথম এদের সাথে সংস্পর্শে আসা শুরু করি, যে দু একটু করে আসতো যে এরকম আচরণগত সমস্যা। অটিজমের ব্যাপারে আপনার দৃষ্টি আকর্ষিত হলো? তখনও সারা বাংলাদেশে এতভাবে প্রচারিতও ছিল না, আর এত ঘন। তখন সেরিব্রাল পলসি বা শারীরিক পক্ষাঘাতগ্রস্ত শিশুদের সংখ্যাই বেশি ছিল, এখনও তাদের সংখ্যা বেশি অটিজম শিশুর চেয়ে। তারপর পরে যখন আমি প্রয়াস বিশেষায়িত বিদ্যালয়ে 2.5 বছর ছিলাম, তখন আমি সবচেয়ে বেশি অটিজম শিশুদের সংস্পর্শে। আমরা আলোচনায় আসবো। একজন দর্শক যুক্ত হয়েছেন। প্রিয় দর্শক, কে আছেন আমাদের সাথে? আমি ইয়ামিন চৌধুরী ইমন বলছি, বন্দরনগরী, চট্টগ্রাম থেকে। ম্যাডামের সাথে আমি কথা বলতে চাই। ম্যাডাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বলেন। হ্যাঁ ম্যাডাম, আমি আপনার কাছে জানতে চাচ্ছি বিনীতভাবে যে বর্তমানে পৃথিবীতে, আমাদের দেশ সহ পৃথিবীতে আশঙ্কাজনক হারে অটিজম আক্রান্ত শিশুর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, এর কারণটা কি? আর আরেকটা জিনিস জানতে চাচ্ছি যে একজন শিশুকে ঠিক কোন বছর বয়স থেকে বা কত মাস বয়স থেকে বোঝা যায় যে সে অটিজমে আক্রান্ত, আর যাতে ভবিষ্যতে অটিজমে আক্রান্ত শিশু যাতে জন্ম না গ্রহণ করতে পারে এই জন্য মায়েদের কোন ধরনের বিশেষ লাইফস্টাইল বা খাদ্যাভ্যাস গ্রহণ করা উচিত,
জানালে খুশি হব। ধন্যবাদ। জি, জনাব ইমন, আপনাকে অনেক ধন্যবাদ, থাকুন আমাদের সাথে। জি, ডক্টর নাহিদ, যেমনটি ইমন প্রশ্ন করলো, অথবা আমিও আপনার কাছে জানতে চাইতাম, এবং আমাদের আজকের বেশিরভাগ দর্শকও জানতে চাইবেন যে অটিজমে আক্রান্ত হওয়ার কারণ কি, এবং একই সাথে কত বছর বয়স থেকে অটিজমটা প্রথম আপনারা চিহ্নিত করতে শুরু করেন? আচ্ছা, প্রিয় দর্শক যে প্রথম প্রশ্নটা জানতে চেয়েছে সেটা হচ্ছে যে অটিজমের সংখ্যা দিনে দিনে বেড়ে যাচ্ছে কেন? দিনে দিনে বেড়ে যাচ্ছে কারণ সামাজিক সচেতনতা, বিভিন্ন মিডিয়া, প্রিন্ট মিডিয়া, টেলিভিশন, ফেসবুক, সব কিছুর মাধ্যমে মানুষ এগুলোর বেশি জানতে পারছে। আর হাসপাতালগুলোতে এইসব শিশু বিকাশ কেন্দ্র, বাংলাদেশে প্রায় 26টা মেডিকেল কলেজে শিশু বিকাশ কেন্দ্র, সেগুলোর ওখানে তারা চিকিৎসা নিতে এসে তারাও জানতে পারছে যে তার বাচ্চার কথা বলার সমস্যা, একে অপরের সাথে ভাব বিনিময়ের সমস্যা, সেইভাবে ডায়াগনোসিসটা খুব বেশি হচ্ছে, ফলে এদের সংখ্যা বেড়ে যাচ্ছে, মানে রোগটা চিহ্নিত হচ্ছে বেশি। আগে এসব বাচ্চাদেরকে ভাবতো পাগল বলে এদেরকে বাসায় অবহেলা করে রেখে দিত, কিন্তু এখন আর বাবা মারা অনেক সচেতন, তারা যদি একটুও দেরি হয় তারা ছুটে আসছে। আর পরের কোশ্চেনটা হচ্ছে কারণটা কি, কেন অটিজম? এখন অটিজমের এখন কোনো স্পেসিফিক কারণ আজ পর্যন্ত বার হয় না, এটা মাল্টিফ্যাক্টোরিয়াল, বহু কারণ মিলেই হয়, কিছুটা এনভায়রনমেন্টাল আর কিছুটা জেনেটিক। এখন এনভায়রনমেন্টাল, যেমন এনভায়রনমেন্টাল পলিউশন, বায়ু দূষণ, খাদ্য দূষণ, এগুলো একটা ফ্যাক্টর কাজ করছে। আর একটা হচ্ছে কি জেনেটিক। এখন প্রায় 1000 জিন ডায়াগনোসিস হয়ে গেছে, পাওয়া গেছে, যেটা থেকে অটিজম হতে পারে। তাহলে দেখা যাচ্ছে নট আ সিঙ্গেল জিন, যেটাকে অ্যাড্রেস করলে আমরা একটা সমাধানের পথ পেতে পারি। 1000 জিন অলরেডি ডায়াগনোসড হয়ে গেছে, আরো থাকতে পারে, কিন্তু নট এ সিঙ্গেল, একটা কোনো সিঙ্গেল জিন পাওয়া যাচ্ছে না যেটার জন্য অটিজমটা হচ্ছে। তার মানে যদি দেখা যায় যে আমার দাদা বা তার বাবা, আমার বাবা, তার বাবা, তার বাবা, এমন কারোর পরিবারে অটিজম থেকে থাকতো, তাহলে আমার পরিবারেও আসতে পারে। হ্যাঁ, এটা সম্ভাবনা আছে যে পরিবারের মধ্যে থাকলে সেই পরিবারে কোনো না কোনো একটা শিশু অটিজম নিয়ে জন্মাতে দেখা যাচ্ছে, হয়ও অ্যাকচুয়ালি। আর এটার হচ্ছে লাইফস্টাইল পরিবর্তন, ঠিক বলবো না। আচ্ছা, আমরা ওই কারণটায় পরে আসি। মানে এটা হলো আরেকটা, যেটি বললেন আপনি পরিবেশগত বিষয়, সেটি কেমন? পরিবেশগত বিষয় হচ্ছে যে যেমন এখন আমাদের দেশে তো জনবহুল দেশ, তারপর আর অটিজম দেখা যাচ্ছে যে শহরে যারা বেশি থাকে, শহরাঞ্চলে অটিজমের সংখ্যা বেশি গ্রামাঞ্চলের চেয়ে। শহরাঞ্চলে যেমন খেলাধুলা করার জায়গা নাই, মানে এখানে ঢাকা শহরে আপনি দেখেন এক খাওয়া আর শপিং, এই দুটো ছাড়া একটা হাঁটার জায়গা নেই, একটা জায়গায় বসে একটু ভাববার জায়গা নেই। আপনি যদি একটু কোথাও বেড়াতে যান, আপনি সেই পরিবেশটা পাবেন না যে নিজের মতো করে কিছুটা সময় পার করে। হ্যাঁ, এই রিল্যাক্সেশন যেটা, সেই জায়গাটা ঢাকা শহরে বড়ই অভাব। আর এনভায়রনমেন্টাল পলিউশন একটা জিনিস, যেমন ইন্ডাস্ট্রিয়াল জোনের কাছাকাছি যারা থাকে তারা বেশি, তাদের মধ্যেও এখন তাদের শিশুরা অটিজম আক্রান্ত হয়ে যাচ্ছে। সেই জন্য আপনি দেখবেন যে বছর ধরুন আপনি ঢাকা শহরে প্রচুর গাড়ি চলে, তারা মানহীন পেট্রোল ব্যবহার করে, এবং মানহীন পেট্রোল ব্যবহার করলে বাতাসে সীসা বা লেডের ঘনত্ব বেড়ে যায়। এর কারণে কোনো অটিজমের সম্ভাবনা হতে পারে? লেড একটা কারণ হতে পারে। এটার জন্য বাচ্চারা খুব হাইপারও হয়ে যায়, খুব হাইপার হয়ে যায়, বিহেভিয়ার প্রবলেম দেখা দেয়। সেই জন্য বাংলাদেশ সরকার ওই যে 2 স্ট্রোক ইঞ্জিন সরিয়ে দিয়ে সিএনজিটাকে এনেছে, শুধু এই বাতাসে লেডের পরিমাণ কম। আচ্ছা, সেই ক্ষেত্রে কি আপনারা, মানে আপনাদের প্ল্যাটফর্ম থেকে বাংলাদেশের যে পেট্রোল ব্যবহার করা হয় সেটির মান নিয়ন্ত্রণে জোর দেওয়ার কথা বলবেন নাকি? অবশ্যই বলবো, যদি সুযোগ থাকে। আমরা তো সবসময় বলি যে এখন আমরা কারণ খুঁজে বেড়াচ্ছি, যে মানে মেইন কারণ তো এখনো পাওয়া যাচ্ছে না। কাজেই এনভায়রনমেন্টটা যাতে এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি হয়, শিশুটা যাতে একটা সুস্থ পরিবেশে বড় হতে পারে, সেটার প্রতি আমাদের সবচেয়ে বেশি নজর। অনেক ধন্যবাদ। আরেকজন দর্শক রয়েছেন, কে আছেন আমাদের সাথে? হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, জি বলুন। হ্যাঁ, আমার বাচ্চার কথা বলা হয়েছে, আমার ভাসি বলছে। হ্যাঁ হ্যাঁ,
আপনার টেলিভিশনের সাউন্ড বা শব্দ কমিয়ে নিন, তারপরে বলুন। হ্যাঁ, আমার বাচ্চা মানে জন্মের পর এমনি ও দেখে কিছুই মনে হয় না যে ও প্রতিবন্ধী, বুঝছেন? হ্যাঁ, কিন্তু ও স্বাভাবিকভাবে বসতেও পারে না, হাঁটতেও পারে না। 18 মাস বয়স। জি। যখন আপনি 7-8 মাস হলো তখন আমরা বুঝতে পারলাম যে একটা জিনিস হাত দিয়ে ধরে না, কথা বলে না, হুম হুম। বসে না, তখন আমরা ধরেন বোঝা গেল। তাছাড়া এমনি ও দেখে বোঝা যায় না যে ও প্রতিবন্ধী। আচ্ছা জি, আপনি থাকুন আমাদের সাথে। দুটো বিষয়, এর আগের প্রশ্নের একটি অংশ ছিল কোন বয়স থেকে শিশুর যে বিশেষ চাহিদা সম্পন্ন সে, এটি লক্ষ্য করা যায়। একই সাথে এই বোনটি জানালেন, প্রশ্ন করলেন যে তার বাচ্চাটির বয়স এখন 18 মাস এবং 7-8 মাস বয়স থেকে তারা বুঝতে পারে। এই দুটো মিলে একটু। আচ্ছা, যেটা আমরা গবেষণায় যেটা দেখা গেছে যে অ্যাজ আর্লি অ্যাজ 1 বছর বয়সের মধ্যে, 1 বছর কেন 9 মাস বয়সের মধ্যেও আমরা ধরতে পারবো যে বাচ্চাটার মানুষের সাথে যোগাযোগের সমস্যা। যেমন একটা 9-10 মাসের শিশু যখন নাম ধরে ডাকা হয় সে তার দিকে ফিরে তাকায়। জি। সেই জন্য আমরা যখন আমাদের কাছে ছোট্ট শিশুগুলাকে আমরা যখন ফলো আপ করি, সে যে কারণেই হোক হয়তো আমাদের কাছে এসেছিল, তখন ফলো আপ করি, তখন 1 বছরের যখন 1 বছর পূর্ণ হবে তাকে যখন নাম ধরে ডাকা হবে সে ফিরে তাকাবে। তাকে যখন বলবো ওই দেখো একটা প্লেন উড়ে যাচ্ছে, সে ওই দিকে, সে আমার আঙ্গুলটা ফলো করে সে সেই দিকে তাকাবে। এইটা তারপর কাউকে চলে গেলে তাকে টাটা দিবে বা হাত নেড়ে করবে আর আদর করে কথা বলে হেসে দিবে। এই জিনিসগুলো যদি থাকে তাহলে বুঝবো তার কমিউনিকেশন প্রবলেম নাই। আর যদি এটা থাকে, দ্যাট ইজ দ্য আর্লিয়েস্ট টার্নিং পয়েন্ট যে এর কমিউনিকেশন প্রবলেম আছে, এবং এই সময় থেকেই তাকে যদি আমরা পিক আপ করতে পারি তাকে অনেকটাই সুস্থ করে তোলা যায়। আর এমনি 18 মাস 15 মাস থেকে 3 বছরের মধ্যে এই লক্ষণগুলা পরিপূর্ণভাবে প্রকাশ পায়। আচ্ছা, তাহলে যে আমাদের যে বোনটি প্রশ্ন করলেন যে তার বাচ্চাটির বয়স 18 মাস, তার জন্য কি করা দরকার এখন? বাচ্চাটাকে অ্যাসেস করতে হবে যে উনি বলছে বাচ্চা হাঁটতেও পারে না, বসতেও পারে না, তাহলে তার মানে হচ্ছে তার সেরিব্রাল পলসিও আছে। সেরিব্রাল পলসি আছে এবং সেরিব্রাল পলসি বাচ্চাদের অটিজমও থাকতে পারে। কাজেই ওনাকে কোনো শিশু বিকাশ বা শিশু বিকাশ বিশেষজ্ঞ যারা এইসব নিয়ে কাজ করে তাদের সাথে অত্যন্ত জরুরি ভিত্তিতে দেখা করতে হবে, বাচ্চাকে দেখাতে হবে। আচ্ছা, আমি আপনাকে আরেকটা বিষয় আপনার কাছে জানতে চাই। আপনি প্রায় 2 যুগের কাছাকাছি সময় এই জাতীয় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে কাজ করছেন। এখানে তো বেদনার অনেক ব্যাপার আছে। একটা চমৎকার ফুলের মতো শিশু, সে হাঁটতে পারছে না বা কথা বলতে পারছে না। তো এই বিশেষ ক্ষেত্রটিতে কেন আপনি বছরের পর বছর, এখন বলা যায় 2 যুগ ধরে লেগে আছেন? আপনার কি বিশেষ কোনো আগ্রহ রয়েছে বা বিশেষ কোনো আপনি তৃপ্তিবোধ কাজ করে এখানে সেবা দিয়ে? ওইটা বলতে পারেন, আমি আসলে এই কাজটা করে আনন্দ পাই। মানে এইসব বাবা মার সাথে ইন্টারঅ্যাক্ট করা, আর যখন তারা খুব ইমোশনালি আপসেট হয়ে যায় তখন আমারও খুব কষ্ট লাগে। আমিও ভাষা খুঁজে পাই না তাদেরকে কি বলবো। এটা আমার জন্য একটা পরীক্ষা যে আমি সবচেয়ে কঠিন প্রশ্ন যেটা আমার কাছে মনে হয়, আমার বাচ্চাটা কবে সুস্থ হবে, এইটা হচ্ছে সবচেয়ে কঠিন প্রশ্ন আমাকে করা। এটার উত্তর হচ্ছে যে আমি যতই বাচ্চার সাথে কাজ করব এবং যত আর্লি আমরা যেসব তাদের নির্দেশনা দিব সেটা উনি যদি মনোযোগের সাথে ফলো করে, বাচ্চার ইমপ্রুভমেন্ট হবে, অবস্থা ভালোর দিকে যাবে যত আর্লি করবে। এখন এইটাই সমস্যা যে অনেকেই আছে ডক্টর শপিং করে বেড়ায়। আচ্ছা, ডক্টর শপিং শব্দটা একটু নতুন, বুঝিয়ে বলুন তো কি? ডক্টর শপিং ধরেন আমরা জানি, যেমন ধরেন জামা কাপড় কেনাকাটা করে অথবা কসমেটিক্স কেনে, এখন ডাক্তার শপিং মানে ধরেন ইপনাতে আসলো, আমরা ডায়াগনোসিস করে দিলাম আপনার বাচ্চার অটিজম আছে। এখন এটা নিয়ে সে আরো 10-12টা ডাক্তার দেখাবে। আচ্ছা, কিন্তু যেটা সে করছে না সেটা হলো যে তাকে কিছু নির্দেশনা দেওয়া হয়। অটিজমের তো কোনো স্পেসিফিক কোনো ওষুধ নাই, শুধু আমরা যদি সাথে খিঁচুনি থাকে খিঁচুনির ওষুধ দিই। অতিরিক্ত হাইপার হলে তার কিছু ডায়েটারি
খাদ্য নিয়ন্ত্রণ করতে বলি আর কিছু ব্যবস্থাপনা দিই যে এইগুলো করলে অস্থিরতা কমবে। উনি সেটা ফলো না করে সে একটা জাদুর ওষুধটা খুঁজে বেড়ায়, একটা ম্যাজিক মেডিসিন খুঁজে বেড়ায় যে যেটা খেলে আমার বাচ্চা ভালো হয়ে যাবে। কিন্তু এটাই বোঝানো যায় না যে কোনো মেডিসিন এখানে কাজ করবে না। আপনার আদর, আপনার ব্যবহার, আপনার সঙ্গ, আপনার তার সাথে মানে কোয়ালিটি টাইম এই বাচ্চাটাকে চেঞ্জ করবে। আচ্ছা, তার মানে এক ডাক্তার থেকে আরেক ডাক্তারের কাছে ঘুরে বেড়ানো, কোনো ডাক্তারের পরামর্শ ঠিকমতো শুনছে অনুসরণ না করে, সেটাই হচ্ছে ডক্টর শপিং। তো সেই ক্ষেত্রে বাচ্চাটার ক্ষতি হয়, বাচ্চাটার বেশি ক্ষতি হয়। আচ্ছা, আরেকটা ব্যাপার বলুন, প্রায়ই আমাদের দেশের গর্ভবতী নারীর চারপাশের বর্ষিয়ান মহিলারা কতগুলো উপদেশ দিয়ে থাকে, যেমন তুমি খোলা চুলে গর্ভবতী অবস্থায় তেঁতুল গাছ বা গাব গাছের নিচে যেও না, অথবা সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণের সময় কোনো কিছু কেটো না বা খাবার খেও না, এরকম নানা কিছু রয়েছে। এবং এলো চুলের সাথে ভূতের পেতনির একটা সম্পর্কও তারা বারবার বলে। এখন অটিজমের সাথে এগুলোর কোনো বৈজ্ঞানিক সম্বন্ধ কি আপনারা খুঁজে পেয়েছেন? আপনি যেগুলো বলেন এগুলো হচ্ছে মানে বাচ্চার শিশু জন্ম দেওয়ার জন্য বেশি। অটিজমের সাথে এরকম কোনো কাল্পনিক গল্প জড়িত নেই। তবে যেটা বলা হয় মডার্ন সায়েন্সে, যেটা বলে যে যখন মা গর্ভবতী হচ্ছে তখন যেন সে ফলিক অ্যাসিডটা ভালো মতো খায়। দেখা গেছে যারা এই ভিটামিন ফলিক অ্যাসিড এগুলো যারা ঠিক মতো খায় তাদের বাচ্চাদের অটিজম হওয়ার সম্ভাবনা কম। অনেক ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শক, সময় হলো একটা ছোট্ট বিরতি নেয়ার। থাকুন আমাদের সাথে, দ্রুতই ফিরে আসবো। সাথে থাকার জন্য অনেক অনেক অভিনন্দন। সুপ্রিয় দর্শক, আমরা কথা বলছি অটিজম আক্রান্ত শিশুর জন্য করণীয়। অটিজম বিশেষজ্ঞ ডাক্তার নাহিদ নবী তিনি আমাদের সাথে আজকে অতিথি হিসেবে রয়েছেন। এবং প্রিয় দর্শক, আপনারাও পর্দায় দেখানো নম্বরে ফোন করে বা নেক্সাস টেলিভিশন হেলথ এর ফেসবুকে গিয়ে অথবা জুম আইডিতে যুক্ত হয়ে প্রশ্ন বা সমস্যা তুলে ধরতে পারেন। জি ডক্টর নাহিদ নবী, জি বলেন। একটি বিষয় বলুন তো, খুব অনেকেরই জানার আগ্রহ রয়েছে। একটি স্বাভাবিক শিশু আরেকজন অটিজম আক্রান্ত শিশু, এই দুজনের মধ্যে জীবিত থাকার সময় মানে আয়ুষ্কালের কোনো তারতম্য হবে কিনা? এটা ডিপেন্ডস আপন দ্য কজ। ও যদি শুধুই অটিজম হয় তাহলে সে নর্মালি তার একটা যে লাইফ টাইম সে টেনিওরটা সে পাবে। যদি না এর মাঝে তার মারাত্মক কোনো অসুস্থতা থাকে, যেমন অনেক বাচ্চার খিঁচুনির সমস্যা থাকে, কতগুলো খিঁচুনি আছে খুব খারাপ ধরনের খিঁচুনি, তো ওই ধরনের খিঁচুনি থাকলে তখন লাইফটা একটু কম্প্রোমাইজড হয়ে যায়। কোনো খিঁচুনির ক্ষেত্রে প্রগনোসিস খুব খারাপ, তাহলে ওইটার সাথে যদি তার অটিজম থাকে ডেফিনেটলি সে একটা পূর্ণাঙ্গ জীবন নাও পেতে পারে। তার মানে এটি একটি বিষয়ের উপর নির্ভরশীল না, অ্যাসোসিয়েটেড কি সাথে কি রয়েছে সেটা। আচ্ছা, আরেকটা ব্যাপার যেটা নিয়ে আমাদের অনেকেই চিন্তিত, সেটা হলো ধরুন আমরা 4 ভাই বোন, এক ভাইয়ের একটি সন্তান অটিজম আক্রান্ত, অন্য ভাই বোনের সন্তানের কি অটিজম হওয়ার সম্ভাবনা? 8 to 9% বা অনেক ক্ষেত্রে 20% চান্স থাকে আর ওই পরিবারে আরেকটা বাচ্চা অটিজম হতেও পারে। মানে আরেকটি বাচ্চা, সব বাচ্চা সব আরেকটি বাচ্চা হতে পারে। এটা ডিপেন্ড করে, কারণ ওখানে যদি কোনো মিউটেন্ট জিন থাকে যেটার প্রতিটা ভাই ক্যারি করছে, তাহলে প্রত্যেকটা ভাইয়ের সংসারে একটা অটিজম বা একটা বা দুটো অটিজম থাকবে। আচ্ছা, তার মানে এটির কোনো সরল বা সোজা ব্যাখ্যা দেওয়া যাও না, এটি নির্ভর করে এই 4টা ভাই বা বোনের শরীরে অটিজমের কোনো জিন রয়েছে কিনা। আচ্ছা, এই জিন শনাক্ত করার কোনো পরীক্ষা কি পৃথিবীতে আছে? হ্যাঁ, জেনেটিক স্টাডি করা হয়, যে হোল এক্সোম সিকোয়েন্সিং বলা হয়। ওইটার মাধ্যমে ওই মিউটেন্ট জিনটাকে খুঁজে বার করা। বাংলাদেশে তো এখনো শুরু করিনি আমরা, না? আমরা করেছি, আমরা এখনো বাইরে থেকে করে নিয়ে আসি, অ্যাডভাইস করি ওরা করে এবং জেনেটিক ল্যাব তৈরি করার জন্য বাংলাদেশ সরকারও চেষ্টা করছে যে একটা জেনেটিক ল্যাব তৈরি করা উচিত। আচ্ছা, তার মানে ধরেন একটি ভাইয়ের বাচ্চা একটা অটিস্টিক বেবি বা অটিজম আক্রান্ত শিশু, তো তার অন্য ভাই বোনেরা চাইলে পুরো জিন সিকোয়েন্সের মানে জিন বিন্যাসের পরীক্ষাটা করতে পারে, তবে বাইরে থেকে, দেশে এখনো হচ্ছে না। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে। আচ্ছা, এই প্রসঙ্গে আরেকটা ব্যাপার আমাদের বলেন, একটি শিশু অটিজম আক্রান্ত কিনা
এটি নির্ধারণ করার জন্য কোনো পরীক্ষা নিরীক্ষা করা যায় কি? অবশ্যই, সেটাই তো আমার কাজ। সেটা হচ্ছে যে আমরা কিছু কোয়েশ্চেনিয়ার আছে, হ্যাঁ, প্রশ্ন আছে। যেমন বাচ্চাটার বয়স যদি 2 বছরের কম হয়, অনেক সময় বাচ্চা কথা বলছে না, এবং মা বাবারা তো বোঝে, যে শিক্ষিত বাবা মা বলেন, আর আমি শিক্ষিত অশিক্ষিত না, বাবা মাকে কনসিয়াস হতে হবে, তার সেই অন্তর্দৃষ্টিটা থাকতে হবে যে আমার বাচ্চাটা আর 10টা বাচ্চার মতো মানে আচরণ করছে না। তারাই কিন্তু তাড়াতাড়ি ধরতে পারে যে আমার বাচ্চাটার কোনো একটা সমস্যা আছে, তারাই কিন্তু আগে আসে। তো সেই ক্ষেত্রে যদি 2 বছর পূর্ণ না হয়, আমরা তখন এমচ্যাট করি। এমচ্যাট করে বার করি যে তার কি অটিজম হাই রিস্ক, মিডিয়াম রিস্ক না লো রিস্ক। যদি মিডিয়াম টু হাই রিস্ক হয়, তখন সাথে সাথে আমরা ইন্টারভেনশন শুরু করে দিই। আর তারপরে আমরা করি কি, ওই টেস্টটা যখন তার 2য় জন্মদিন পূর্ণ হয়ে যায়, তখন আমরা বাবা মাকে বলি 2 বছর পূর্ণ হয়ে গেলে আপনি আবার আসবেন। তখন পুনরায় এমচ্যাট করা হয়। এমচ্যাট করে তখন কতটুকু ইমপ্রুভ করেছে সেটা দেখা যায়। এই ক্ষেত্রে যেটা আমরা মানে মজার ব্যাপার, কিছু কিছু মজার ঘটনা তো ঘটে, যেটা দেখা যাচ্ছে যে যেসব বাচ্চারা ভীষণভাবে ডিভাইস আসক্ত হয়েছিল, যখন ডিভাইসটা সরায় দেওয়া হলো, তখন সে কথা বলা শুরু করলো। আর আরেকটা হচ্ছে যে বাবা মা, তার মানে মোবাইল আসক্তিও অনেকটা অটিজমের মতো আচরণ করে। হ্যাঁ, বাচ্চাদের বিহেভিয়ার চেঞ্জ হয়ে যায়। আর একটা হচ্ছে যে বাবা মারা যদি শিশুকে কোয়ালিটি টাইম, যেমন যাদের বাবা মা দুজনাই ব্যস্ত, বাসায় ফিরতে ফিরতে 8টা-9টা হয়ে যায়, বাচ্চাকে সময় দিতে পারছে না, বা একজন নানি দাদি বা কেয়ার গিভারের কাছে রেখে চলে যাচ্ছে, ওই তারা করে কি, বাচ্চাটাকে শান্ত রাখার জন্য হাতে একটা ডিভাইস দিয়ে দেয়, অথবা টেলিভিশনটা খুলে রাখে। এটাই বাচ্চাটার সর্বনাশ করে। কাজে তখন যদি ডিভাইসটা সরানো যায়, তার সাথে যদি কোয়ালিটি, তাহলে ভালো হয়ে যায়। কিন্তু যেগুলো ইমপ্রুভ করবে না, তখন আমরা তাদেরকে DSM-5, ডায়াগনস্টিক স্ট্যাটিস্টিক্যাল ম্যানুয়াল এডিশন 5, ওইটা অ্যাপ্লাই করে আমরা বার করি যে ওর অটিজম আছে কি নাই। যদি পজিটিভ আসে, তাহলে অটিজমের চিকিৎসা শুরু করব। অনেক সময় দেখা যায় অ্যাকচুয়ালি বাচ্চাটা কানে শোনে না, সেই জন্য এই আচরণটা করে। সেটা পাওয়া গেলে আমরা তাড়াতাড়ি ENT স্পেশালিস্টের কাছে শরণাপন্ন হই। তখন দেখা যায় যে তার ককলিয়ার ফাংশন ডিসফাংশন হচ্ছে, তখন ককলিয়ার ইমপ্ল্যান্ট করলে, তারপর কানের চিকিৎসা করে, তখন আস্তে আস্তে তার কমিউনিকেশন স্কিলটা বাড়তে থাকে। আচ্ছা, আরেকটা বিষয় আমার বলুন তো, একটি বাচ্চার বয়স 20 মাস, সে হাঁটতে পারে, দৌড়াতে পারে, সব করতে পারে, সে 7-8টা মাত্র শব্দ উচ্চারণ করে। এই বাচ্চাটাকে কি অটিস্টিক বেবি বলবো আমরা, অটিজম আক্রান্ত শিশু বলবো? আর আমরা প্রফেশনালি চট করে অটিজম কথাটা উচ্চারণ করি না। আমরা আগ পাশ পিছন সমস্ত হিস্ট্রি নিয়ে কনফার্ম হয়ে তারপর বাবা মাকে বলি। কারণ আমি এটা প্রফেশনালি এই জিনিসটা খুব ফলো করি যে আপনার বাচ্চার অটিজম, জান ওর কিছু হবে না, এই কথাটা আমি সবার শেষে কখনোই বলবো না। আমি পুরাপুরি শিওর না হয়ে কখনোই বলবো না যে আপনার বাচ্চার অটিজম। যদি বাচ্চা কথা না বলে, আগে দেখবো বাবা মায়ের লাইফস্টাইল কীরকম, তার বাসার পরিবেশটা কীরকম, বাচ্চাটা কি পরিবেশে বড় হচ্ছে, সে কি ডিপ্রাইভ, সে অবহেলার শিকার, নাকি তার বাসায় একটা তার মা বেঁচে নেই, বাবা চলে গেছে, বাবা বিদেশে থাকে, মানে নানা রকম এনভায়রনমেন্টাল ফ্যাক্টরটাকে আগে সলভ করব, তারপর তাকে ইন্টারভেনশন দিব। আর যদি DSM-5 পজিটিভ আসে, সেই মতো করে তাকে অ্যাড্রেস করা শুরু করব। সহজভাবে কোনো কিছু উচ্চারণ করা উচিত না। কারণ আপনি ধরেন আজকে আমি গ্রামে গিয়ে প্র্যাকটিস করছি, একটা বাচ্চা আসলো, দেখে আমার মনে হলো অটিজম লাগে, কিন্তু আমি তখন আরো পরীক্ষা করাবো, নইলে স্পেশালিস্টের কাছে পাঠিয়ে দেবো। অনেক ধন্যবাদ আপনাকে। একজন দর্শক রয়েছেন, কে আছেন আমাদের সাথে? জি বলুন। আপনার টেলিভিশনের শব্দ বা ভলিউম কমিয়ে কথা বলুন। জি বলুন। হ্যালো, বলুন। হ্যাঁ, আমাদের বাচ্চাটা ছেলে বাবু, 4 বছর চলতেছে। তো হাঁটা চলা ফিরা সবই করতে পারে, নিজের হাতে খাওয়ার কথা, মানে বাথরুমের কথা এগুলা বলতে পারে না, মানে আমরা যে কথাগুলো বলি এগুলা রিপিট করতে পারে, কিন্তু খেতে পারে না। হ্যাঁ, রিপিট করতে পারে, নিজের ভাষায় কোনো কিছু বলতে পারে না। আচ্ছা, জি আপনি থাকুন আমাদের সাথে। 4 বছরের একটি ছেলে শিশু,
সে বড়রা কিছু বললে ওই কথাটা প্রতিধ্বনিত করে কিন্তু নিজে বলতে পারে না। এটাকে আমরা ইকুলেলিয়া বলি। মানে মা যদি বলে যে ধরেন বাচ্চাটার নাম বাবু, বাবু তুমি ভাত খাবে, ও বলবে বাবু ভাত খাবে। তো এটা যে ইকুলেলি, এরা হচ্ছে সর্বনাম পদটা ইউজ করতে পারে না। আমি ভাত খাবো, আমি বাইরে যাব, আমি তুমি সে, এই কথাগুলো উচ্চারণ করতে পারে না। ও নিজের নাম দিয়ে সবকিছু বলে। তো ডেফিনেটলি এই বাচ্চার অটিজমের লক্ষণ আছে। উনি যদি ডাক্তারের কাছে না যেয়ে থাকে, আমি বলবো আপনি অতি সত্বর ডাক্তারের সাথে যোগাযোগ করেন। জি, প্রশ্নকারী বোন, আপনাকে বলবো যেমনটি আমাদের অতিথি বললেন, আপনি যদি আপনার শিশুটিকে নিয়ে দ্রুত কোনো শিশু বিকাশ কেন্দ্রে, আপনার নিকটস্থ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিকাশ কেন্দ্রে নিয়ে যান এবং চিকিৎসার মধ্য দিয়ে নিশ্চয়ই উন্নত হবে না অবস্থা, আপনার শিশুটি অনেকটাই ভালো হয়ে উঠবে। আচ্ছা, এই প্রসঙ্গে আরেকটা বিষয় আমাদের বলুন তো, এই যে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু, বাংলাদেশের অধিকাংশ পরিবার মনে করে যে এই শিশুটি তার পরিবারের জন্য একটি বোঝা। আসলেই কি এই অটিজম আক্রান্ত বা বিশেষ চাহিদা সম্পন্ন প্রতিটি শিশুই পরিবারের জন্য বা রাষ্ট্রের জন্য বোঝা হয়ে যায়? সেটা একটা বিশদ একটা ডিসিশন মেকিং এর ব্যাপার। যে আমি যদি কিছুই না করি, বাচ্চাটাকে আচ্ছা ও আর ভালো হবে না, তাকে রেখে দিই, তার যে চিকিৎসাটা দরকার ছিল সেটা ঠিক মতো অনুসরণ না করি, ডেফিনেটলি সে একটা বোঝায় পরিণত হবে। যদি চিকিৎসাটা না করে আমি শুধু ওষুধ খুঁজে বেড়াই, তাহলে ডেফিনেটলি সে একটা বোঝা। কিন্তু আমাদের অটিজমের হচ্ছে কোনো ওষুধ নাই। আমি সবাইকে একই কথা বলবো, অটিজমের কোনো ওষুধ নাই। ওষুধ হচ্ছে তার আচরণ ঠিক করা, তাকে নানা রকম যেসব আমরা পদ্ধতি শিখাই দিই, এডুকেশনাল সাইকোলজিস্ট অনেক কিছু বলে, সেগুলা নিয়মিত ফলো করা এবং সেই মতো কাজ করা, এগুলা করলে বাচ্চা উন্নতি লাভ করে। তার মানে যদি ঠিকমতো আচরণ তাকে শেখানো যায়, তাকে একটা প্রশিক্ষণ দেওয়া যায়, প্রশিক্ষণের মধ্যে নিয়ে আসে, সম্পদে রূপান্তরিত হবে অবশ্যই। কারণ পৃথিবীর সব দেশে, ইভেন সুদূর মার্কিন যুক্তরাষ্ট্রে অটিজম পপুলেশনের 86% অটিজম শিশুরা বিভিন্ন কাজে জড়িত। তার মানে 100 জনের মধ্যে 86 জন, 100টা অটিজম বাচ্চার মধ্যে 86টা বাচ্চা, ছেলে বা মেয়ে, বিভিন্ন ধরনের অর্থকরী কাজের সাথে জড়িত। কিভাবে সেটি হয়? তারা ওদের ন্যাশনাল প্রোগ্রামে আছে, তাদেরকে ছোট বয়স থেকে সেভাবেই বড় করে, মানে বাচ্চাগুলোকে সেভাবেই তারা বড় করে যেন ও একটা কর্মীর হাত হয়। আমি সেটা বলতে পারি যে আমার ছেলে যেখানে আছে, ওর সাথে একটা অটিজম ছেলে কাজ করে। এটা কোন দেশে আছে? ও ক্যালিফোর্নিয়াতে আছে, ইউএসএ। ও যেখানে, ও তো আসলে চাকরি করে আর পরে তো যেখানে চাকরি করছে পার্ট টাইম, তো সেখানে ওর সাথে একটা অটিজম ছেলে কাজ করে। ওর একটাই সমস্যা, ও একসাথে অনেকগুলো লোক ওর সামনে এসে দাঁড়ালেও ভয় পেয়ে যায়। তখন আমার ছেলে করে কি, ওকে বলে তুমি একটু বাইরে দাঁড়াও, আমি তোমারটা ঠিক করে দিই, তুমি নার্ভাস হও না, আমি ঠিক করে দিচ্ছি, তুমি ভয় পেও না। ওকে এই পজিটিভ কাউন্সিলিংটা করলে তখন ও ঠান্ডা হয়। তারপর কিন্তু সব কাজ করে যাচ্ছে, কিন্তু অনেক লোক ওর মুখের সামনে আসলেও নার্ভাস হয়ে যায়। ফলে এই যে সবাই মিলে তাকে হেল্প করা, এরকম কাজের পরিবেশ তারা পায়। অর্থাৎ দুটো বিষয় থাকতে হবে, সঠিক প্রশিক্ষণ এবং সঠিক কাজের পরিবেশ। এবং আপনি জেনে খুশি হবেন যে আমাদের শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিতরে একটা রেস্টুরেন্ট আছে, সেখানে একটা অটিজম ছেলে কাজ করে। এমনিতে সে ভীষণ সুপুরুষ, সে গত বছর প্রধানমন্ত্রীর পুরস্কারও পেয়েছে। আপনি শুধু রেগে গেলেই আপনি বুঝতে পারবেন যে আসলে অটিজম আছে, কিন্তু আদারওয়াইজ আপনার কেউ ধরতে পারবেন ওর অটিজম। আচ্ছা, তাহলে একটি বিষয় আপনি আমাদেরকে বলুন, অনেকে বলেন যে যেসব বাচ্চা অটিজমে আক্রান্ত তাদের একটা দিক অভাব থাকে, কিন্তু আরেকটা দিক অনেক বেশি অগ্রসর থাকে, সেটা কি আসলে কি ঠিক? হ্যাঁ, যারা হাই ফাংশনিং বাচ্চা তারা খুব পারফেকশনিস্ট বিহেভিয়ার করেন। যদি একটা ছবি আঁকতে দেন পারফেক্টলি আঁকবে, ওর যদি ঘর পরিষ্কারের নেশা থাকে পারফেক্টলি ঘর পরিষ্কার করবে, কোনো খুঁত রাখবে না। এই পারফেকশনিস্ট স্বভাব যে বাচ্চাগুলো আছে তারা খুব হাই ফাংশনিং হয় এবং তারা অনেক ভালো। অটিজমে আক্রান্ত, অটিজম কিন্তু হাই ফাংশনিং মেইন কাজটা করে যাচ্ছে। অটিজমের কিছু বিহেভিয়ার ইস্যু থাকে, ওর হয়তো কিছু বিহেভিয়ার প্রবলেম থাকতে পারে, সবার সাথে মিশতে চায় না, সব কথার জবাব দেয় না, কিন্তু তার কর্মক্ষেত্রে, বুদ্ধিমত্তার ক্ষেত্রে সেখানে সে খুব অগ্রসর। আচ্ছা, আমরা প্রায় শুনি উন্নত দেশগুলিতে কম্পিউটার অ্যাডভান্সড, মানে
খুব উন্নত মানের প্রোগ্রামিংয়ের জন্য প্রোগ্রাম তৈরি করার জন্য এই শিশুদের ব্যবহার করা হয়, এটাও কি সত্যি? যদি তার সেই স্কিল থাকে সেটা অবশ্যই তাকে সেখানে ব্যবহার করা হবে। আর আরেকটা তারা অনেকেই গবেষণা, কিন্তু আপনি হয়তো জানেন না যে স্যার আইজ্যাক নিউটন উনি কিন্তু অটিজম আক্রান্ত এই আপেল পড়া নিউটন আমরা তো প্রায়ই বলি যে আপেলটা যদি তার সামনে বা ঘাড়ে না পড়তো আমরা নিউটনের সূত্র পড়ার হাত থেকে বাঁচতাম, তাই না? উনি তারপর আরো কয়েকজন বিখ্যাত বিজ্ঞানী আছেন যাদের মধ্যে অটিজম ছিল। জি, আবার সময় হলো একটা ছোট্ট বিরতি নেওয়ার। সুপ্রিয় দর্শক, সঙ্গেই থাকুন, দ্রুতই ফিরছি। বাংলাদেশের প্রতিটি অটিজম আক্রান্ত শিশুর জন্য আমরা চাই তারা যেন পরিবারের বোঝা না হয়, সম্পদে রূপান্তরিত যেন তারা হয়, এবং একই সাথে একেবারে শুরুর দিক থেকে যেন কারা অটিজমে আক্রান্ত তাদেরকে শনাক্ত করা যায়। ডক্টর নাহিদ, কি করা উচিত জাতীয়ভাবে? যারা অলরেডি অটিজম তাদের ডায়াগনোসিস হয়ে গেছে, এখন আমাদের উচিত তাদের রিহ্যাবিলিটেশন। এই বাচ্চাগুলো তো বড় হবে, তাদের ভবিষ্যৎ জীবনটা কিরকম হবে সেই পরিকল্পনাই আমাদেরকে এখন করতে হবে। কারণ আচ্ছা, সেই ক্ষেত্রে কি, যেমন ধরুন কেউ ভালো ছবি আঁকতে পারে, কেউ ভালো কম্পিউটার প্রোগ্রাম করতে পারে, কেউ ভালো হাতের কাজ করতে পারে, এগুলোও কি একটু পরীক্ষা করে দেখা দরকার? অবশ্যই করে দেখা দরকার। এটা হচ্ছে একদম যখন বাচ্চাটা ছোট থাকে, প্রথম 5 বছরের মধ্যে বোঝা যায় যে এই বাচ্চাটা স্পোর্টসে ভালো, খেলাধুলা বেশি পছন্দ করে, এবং মানে প্রত্যেকটা একটা স্পেশাল আকর্ষণ কোনো না কোনো কিছুতে তার থাকবে। সেই জন্য আমাদেরকে যখন কোরিয়ানরা আমাদেরকে ট্রেনিং তারা একটাই প্রশ্ন যে তোমার বাচ্চাটা বেস্ট কোন কাজটা পারে, সেইটাই বাবা মাকে খুঁজে বার করতে হবে। আমার বাচ্চাটা কোন কাজটা সবচেয়ে ভালো পারে সেইটা ধরে আগাতে হবে। আর অটিজম শিশুদেরকে আমরা ছবির মাধ্যমে পড়াই, ওরা কিন্তু আমাদের মুখের কথা বোঝে না, ছবির মাধ্যমে তাদের সাথে কথা বলতে হয়। তো এই টেকনিকগুলো যত অ্যাপ্লাই করবে ওর আস্তে আস্তে সে ভার্বাল হওয়া শুরু করবে, আস্তে আস্তে ওই ছবিটাকে সে কথায় রূপান্তরিত করবে। আর বাংলাদেশে এখন এই রিহ্যাবিলিটেশন সেন্টার তৈরি করা অত্যন্ত জরুরি। ওইটা বিষয়টা কীরকম? যেমন বাংলাদেশ সরকার পূর্বাচলে একটা বিরাট জায়গা নিয়েছে, সেখানে মাল্টি স্টোরিড, একটা পাশে ছেলেরা থাকবে আর একটা পাশে এখানে রিহ্যাবিলিটেশন প্রোগ্রাম। সেখান থেকে ওদের যে স্কিল বা ওদের যে মেধা সেই অনুযায়ী তাদেরকে ওখানে ট্রেনিং কাজে লাগাবে, ট্রেনিং দেওয়া হবে, ভোকেশনাল ট্রেনিং দেওয়া হবে যাতে সে একটা কাজ করে খেতে পারে। আচ্ছা, এই প্রসঙ্গে আরেকটি ব্যাপার বলেন তো, বাংলাদেশে অটিজমে আক্রান্ত শিশুর সংখ্যা কত হতে পারে কম বেশি? কোনো বলতেছেন যে 1,18,000 জন। আমরা 2018 সালে ইনস্টিটিউট অফ পেডিয়াট্রিক নিউরো ডিসঅর্ডারের ডাইরেক্টর প্রফেসর শাহিন আক্তার ম্যাডাম একটা স্টাডি করেছিলেন, প্রিভিলেন্স স্টাডি। সেখানে উনি পেয়েছিলেন যে প্রতি 10,000 শিশুতে 17টি বাচ্চা অটিজমে আক্রান্ত। 10,000-এ 17টি না? এবং সেখানে ওই স্টাডিতে, ওই গবেষণায় দেখা গেছে যে শহরের বাচ্চারা বেশি আক্রান্ত গ্রামের শিশুদের চেয়ে, এবং এটা ছেলে বাচ্চাদের মধ্যে বেশি। এটা ওয়ার্ল্ড ওয়াইড ইনসিডেন্স যে ছেলে বাচ্চাদের বেশি হয় দেন মেয়ে বাচ্চাদের থেকে। আচ্ছা, মানে প্রতি 17 জনে। আসলে এটা নিয়ে বোধহয় আরো নতুন ডাটাবেস বা নতুন পরিসংখ্যান করা দরকার। এখন আরেকবার এটা প্রিভ্যালেন্স স্টাডি করতে হবে। আচ্ছা, এর বাইরে ধরুন অটিজমে আক্রান্ত শিশুদের এবং তাদের পরিবারের জন্য আপনার কি বক্তব্য থাকবে? পরিবারের জন্য আমার বক্তব্য হলো যে প্রথমে তো কষ্ট লাগে যে আমার বাচ্চার একটা সমস্যা আছে, কষ্টর চেয়ে এটাকে আপনার শক্তিতে রূপান্তরিত করতে হবে। নিজের মনোবলটাকে স্থির রাখতে হবে, আপনাকে ডিসিশন নিতে হবে ওকে ভালো করার জন্য আমাকে কি করতে হবে, সেটার জন্য যা যা করণীয় সেটার প্রতি খুব ডেডিকেটেড থাকতে হবে, তাহলেই বাচ্চাটার উন্নতি হওয়ার সম্ভাবনা আছে। আচ্ছা, সেই ক্ষেত্রে বাংলাদেশে অটিজমের শিশুদের নিয়ে কাজ করা ডাক্তারের সংখ্যা খুব কম, তো আপনি এটি বাড়ানোর পক্ষে কি মত দেবেন? অবশ্যই, কারণ আমাদের এখানে প্রায় 17 কোটি লোক
এই দেশে। এই গুটি কয়েক ডাক্তার তো আর পারবে না, প্রতিটা জেলায় জেলায় অটিজম সেন্টার থাকতে হবে। শুধু তো ডায়াগনোসিস না, তারপর তার ইন্টারভেনশন, এই পুরা স্ট্রাকচারটা তৈরি করে দিতে হবে। এটা এটা আমাদেরকে যখন ট্রেনিংয়ে আমরা আমাদের বিভিন্ন ট্রেনিংয়ে ফোরামে আমরা বলি যে প্রতিটা জেলায় জেলায় একটা অটিজম সেন্টার থাকতে হবে। শুধু ডায়াগনোসিস না, ডায়াগনোসিস পরবর্তী যে কাজগুলা, এডুকেশনাল সাইকোলজিস্ট, স্পেশাল এডুকেটর, এগুলো, এই ফ্যাসিলিটিগুলো প্রতিটা জেলায় জেলায় থাকতে হবে। নইলে দেখা যাচ্ছে ঢাকায় সমস্ত স্পেশাল স্কুলগুলা, চিটাগাঙে দু একটা আছে, আর ম্যাক্সিমাম জেলায় কোনো সার্ভিস সেন্টার নাই। আচ্ছা, সেটা করতে হবে, সেটা অত্যন্ত জরুরি। ফলে ওই শিশুগুলো অবহেলিত হচ্ছে, তারা কোনো সুযোগ পাচ্ছে না, ফলে তাদের ওই প্রবলেমটা আরো বেড়ে যাচ্ছে। আচ্ছা, যদি প্রপার ইন্টারভেনশন না দেওয়া হয়। আচ্ছা, একই সাথে আমাদের যে 26টি মেডিকেল কলেজে শিশু বিকাশ কেন্দ্র রয়েছে এবং কোনো কোনো প্রাইভেট সেন্টারে এটি রয়েছে, সেগুলো সম্পর্কে কেউ মানুষকে তো জানানো হচ্ছে না, জানানো উচিত কি বলে মনে করেন আপনি? ওইসব জেলায় ওরা জানে, ধরেন বরিশাল মেডিকেলে যে শিশু বিকাশ আছে, বরিশালের লোকজন জানে। তারপর যে 26টা থেকে আরো এতদিনে বেড়ে যাওয়ার কথা, তো ওখানে ওরা যায়, কিন্তু ওই যে ডক্টর শপিং, তৃপ্তি হয় না। ঢাকায় না আসলে চিকিৎসা সম্পূর্ণ হলো না, তখন আবার ঢাকায় আসে। কিন্তু সমস্যা হচ্ছে স্পেশাল স্কুলের, বিশেষায়িত বিদ্যালয় স্থাপন করা অনেক বেশি জরুরি। প্রয়াস যেটা আর্মিরা চালায়, তো প্রয়াস এরকম 5টা শাখা আছে। প্রয়াসও সব ক্যান্টনমেন্টে কিন্তু প্রয়াস নেই। তো তারা তাদের উদ্যোগে করছে, কিন্তু প্রাইভেট ইয়েতে যে কটা স্কুল আছে খুব গুটি কয়েক, আর কোনো কোনো জেলায় এরকম স্পোরাডিক একটা দুইটা আছে, কিন্তু এদের তো আরো বেশি স্কুল লাগবে। তো সেটা, আর আরেকটা হচ্ছে যেটা ওটা ইনক্লুসিভ স্কুল মডেলে হতে হবে। যেমন বাংলাদেশ প্রতিবন্ধী ফাউন্ডেশন যে স্কুলটা আছে, সেখানে এটা ইনক্লুসিভ স্কুল, পাশে দুটো নর্মাল বাচ্চা, মাঝখানে একটা বিশেষ শিশু বসে থাকে, ফলে তার কোনো হেল্প হলে ওই সুস্থ বাচ্চাটা থাকে, ধরেন পেন্সিলটা হাত থেকে পড়ে গেল, পরিপূর্ণ ও তাকে কুড়িয়ে দেয়, তখন ও হয়তো লিখতে লিখতে থেমে গেল, লিখছে না, তখন ও বলকে, বন্ধু তুমি লেখো, তোমাকে না এইটা লিখতে বলেছে, তুমি সেটা করো, তখন ওর অনুপ্রেরণায় সে কাজ করা শুরু করে। চমৎকার। ডক্টর নাহিদ নবী লেনা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। চমৎকার আলোচনা করেছেন এবং আমি নিশ্চিত আপনার আলোচনা থেকে আমাদের দর্শক সবাই বেশ উপকৃত হয়েছে, এবং আমরা প্রত্যাশা করব এর মধ্য দিয়ে অটিজম আক্রান্ত শিশুর জন্য যা যা করা দরকার সেই ব্যাপারে একদিকে যেমন জনসাধারণ, অন্যদিকে নীতি নির্ধারক বা সরকার তারা উৎসাহিত হবেন। সুপ্রিয় দর্শক, আমার বা আপনার যে কারো পরিবারে অটিজমে আক্রান্ত শিশু জন্ম নিতে পারে, এতে হ্যাঁ, যেমনটি ডক্টর নাহিদ বললেন, মন খারাপ হবে, কিন্তু হাল ছেড়ে দেওয়া যাবে না। যদি আমরা সঠিক সময়ে তার রোগটি চিহ্নিত করতে পারি এবং তার রোগ মুক্তির জন্য যা যা করা দরকার সেই কাজটি যদি করতে পারি, এবং যদি সরকারের পক্ষ থেকে, রাষ্ট্রের পক্ষ থেকে যথাযথ প্রশিক্ষণ দেওয়ার মতো লোকবল তৈরি করার একটি প্রক্রিয়া অনুসরণ করা হয়, তাহলে কিন্তু আমরা অটিজম আক্রান্ত শিশু বা বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর ভারে নুব্জ হয়ে যাব না, তাদেরকে আমরা জাতীয় সম্পদে রূপান্তরিত করতে পারবো। সুপ্রিয় দর্শক, সবার জন্য নিরন্তর শুভকামনা রইল। ভালো থাকুন।